লোনাভেলাতে আজ আমাদের দ্বিতীয় দিন, আর আজ আমরা এক্সপ্লোর করতে চলেছি কিছু শতাব্দী প্রাচীন কেভ আর ফোর্ট। কিছুটা সময় এর ঐতিহ্যের সাথে মিশে যাব, কিছুটা সময় উপভোগ করব ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এর রোমাঞ্চকর লোকগাথা। তো বুঝতেই পারছো আজকের জার্নি হতে চলেছে ভীষণ এক্সাইটিং। চলো মিশে যাওয়া যাক এই প্রাচীন শহরের ইতিহাসের সাথে। হাই ফ্রেন্ডস, আমি মৌমিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল উড়ন চণ্ডী। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নিও। তো আজ লোনাভেলাতে আমাদের সেকেন্ড দিন, সকাল সকাল স্নান করে তাই বেরিয়ে পড়লাম এক্সপ্লোরেশনে। আর আজ আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো শতাব্দী প্রাচীন কারলা কেভস, যেটা আমাদের হোটেল থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। তো এখন আমরা কারলা কেভে যাচ্ছি। তো নিচে গাড়ি রেখে আমাদেরকে অটো করে আবার উঠতে হচ্ছে, গাড়ি নিয়ে উঠতে দেবে না, তাই জন্য অটো করে আমাদের যেতে হচ্ছে। যেতে 150 টাকা, আবার নামার সময় আবার 150 টাকা লাগবে বলছে। তো দেখা যাক, আজকে আমাদের ফার্স্ট স্পট কারলা কেভস। চলো দেখি। ভালো, কারলা কেভসের একটু আগেই আমরা একটা চায়ের দোকানে ঢুকেছি। এখানে বসে আমরা চা খাবো। আর এই কারলা কেভসের পাশেই একটা মন্দির আছে, একবীরা দেবী মন্দির। সবাই দেখছে এখানে পুজো দেওয়ার জন্য যাচ্ছে। আর আজকে তো দশেরা, নবরাত্রি, ওই জন্য আজকে প্রচুর ভিড়, সবাই যাচ্ছে পুজো দিতে। শুনলাম এই মন্দিরের ঠিক পাশেই নাকি কারলা কেভসটা। তো চলো চা খেয়ে দেখি। তো নিচে পার্কিংয়েই আমাদের গাড়ি রেখে অটো করে উপরে আসতে হলো। তোমরা চাইলে হেঁটেও আসতে পারো। অনেকটা ট্রেক করে উপরে উঠতে হচ্ছে। আর আজকে যেহেতু দশেরা, প্রচণ্ড দেখতে পাচ্ছ চারপাশটা, খুব কষ্ট হচ্ছে, ক্লাইমেটও প্রচণ্ড গরম। তো চলো সামনের দিকে এগোনো যাক। বাট আমার মনে হয় যে এনার্জি সঞ্চয় করে রাখাটাই বেটার, কারণ আজকে আমাদের প্রচুর হাঁটতে হবে। তো অনেকগুলো সিঁড়ি ভেঙে অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম কারলা কেভসের কাছে। তো আমরা চলে এসেছি এখন কারলা কেভসের সামনে। আর একটু সামনে হেঁটে গেলেই হচ্ছে কারলা কেভস। অলমোস্ট আমরা পৌঁছে গেছি এখানে। খুব ভিড়। কোথা দিয়ে টিকিটটা কাটলাম দেখিয়ে দাও একবার। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট করলাম। পার হেড হচ্ছে 25 টাকা করে, বাচ্চাদের লাগবে না। অ্যাডাল্টদের পার হেড 25 টাকা করে। আর ভিডিও রেকর্ডিং করতে গেলে তাহলে 25 টাকা আরও এক্সট্রা দিতে হবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কারলা কেভসের সামনে। পিছনে তোমরা দেখতে পাচ্ছ কারলা কেভস। আর দেখো পাশেই মন্দিরটা আছে, যেটার কথা তোমাদেরকে আগে আমরা বলেছিলাম। খুব জাগ্রত মন্দিরটা মারাঠিদের জন্য। তো আজকে যেহেতু দশেরা, তাই জন্য সবাই এখানে পুজো দিতে এসছে, এই জন্যই এত ভিড় এখানটায়। চলো কেভসের ভিতরে যাওয়া যাক। কারলা কেভস ভারতবর্ষের পৌরাণিক বৌদ্ধ কেভসগুলোর মধ্যে অন্যতম। তো কারলা কেভসের মূল আকর্ষণ মানে এর চৈত্যগৃহে পৌঁছতে হলে তোমাদের এর পাশের একবীরা মন্দিরের ভিতর দিয়ে যেতে হবে। আর আজ হচ্ছে দশেরা, তাই দেখতেই পাচ্ছ কিরকম ভিড় হয়েছে। যাই হোক, ভিড় পেরিয়ে আমরা ঢুকলাম চৈত্যগৃহে। দরজার বাইরেই দেখতে পাবে কি সুন্দর পাথর কেটে নিপুণভাবে মূর্তিগুলো বানানো। যদিও এখন অনেকটাই ভেঙে গেছে, তাও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে কুর্নিশ জানাতেই হবে যে এত সুন্দর রক্ষণাবেক্ষণ করেছে। এর সবচেয়ে বিশাল যে চৈত্যগৃহ বা মেডিটেশন হল, এটা প্রায় 14 মিটার লম্বা এবং 14 মিটার চওড়া। এর চারপাশে প্রচুর পিলার আর তার গায়ে খোদাই করা প্রচুর ইনস্ক্রিপশন ও ছবি দেখা যাবে। বলা হয় যে এই লেখাগুলো শতবাহন যুগের। আর এই হলের মাঝখানে যে স্তূপ, তাকে বলা হয় হচ্ছে ডাগোবা। এখানে বসেই বৌদ্ধরা প্রার্থনা করতেন। তো এখন আমরা আছি কারলা কেভসের ভিতরে। দারুণ লাগছে। বলা হয় দুভাগে কারলা কেভসের এই কলাকৃতিগুলো বানানো হয়। একটা 2য় খ্রিস্টপূর্বাব্দ থেকে 2য় খ্রিস্টাব্দ, আর একটা হচ্ছে 5ম খ্রিস্টাব্দ থেকে 10ম খ্রিস্টাব্দ।
কায়লা কেভসের সম্প্রদায় সংস্কৃতি ও বৌদ্ধ শিক্ষার একটা প্রধান কেন্দ্র ছিল, কিন্তু কালের প্রকোপে আজ এর আগের সেই ঐতিহ্য হারিয়েছে। বাট পুনে বা লোনাভলা আসলে এই কায়লা কেভস থেকে অবশ্যই কিন্তু একবার ঘুরে যেতে হবে। কায়লা কেভস দেখে আবার আমরা ওই অটোয় করেই পার্কিংয়ে চলে আসলাম। আবার 150 টাকা নিল আসার জন্য। তো এই এন্ট্রেন্সের সামনে, এটা হচ্ছে এন্ট্রেন্স, এই এন্ট্রেন্সের সামনে তোমাদেরকে গাড়ি পার্ক করতে হবে। এখানে গাড়ি পার্ক করে আবার এখান থেকে অটো নিতে হবে। অটো নিয়ে ওই পাহাড়ের উপরে তোমাদের উঠতে হবে। এই পাহাড়ের উপরে তোমাদেরকে উঠতে হবে অটো করে। আর অটোতে ভাড়া নেবে হচ্ছে যাওয়ার জন্য 150, আবার ফেরার জন্য 150। তো ওই পাহাড়ের উপরে উঠে তোমাদেরকে ওখান থেকে বেশ কিছুটা সিঁড়ি হেঁটে হেঁটে উপরে উঠতে হবে কায়লা কেভস দেখার জন্য। বেশ কষ্ট হয়েছে যেতে, কিন্তু এত সুন্দর লাগলো কায়লা কেভসটা যে কষ্টটা মানে পুরো মিলিয়ে গেল। দারুণ লেগেছে, অবশ্যই আসতে হবে এখানে। কায়লা কেভস থেকে এবার আমরা চলে এসেছি ভাজা কেভসে। এই সোজা দেখো সিঁড়ি উঠে গেছে একদম সেই পাহাড়ের মাথায়। ওই অবধি হেঁটে হেঁটে আমাদের যেতে হবে। বেশ কষ্টকর মনে হচ্ছে, চলো যেতে তো হবেই, যাওয়া যাক। কায়লা কেভস থেকে 7 কিলোমিটার দূরে হচ্ছে ভাজা কেভস, আর এখানে পায়ে হেঁটেই তোমাদেরকে পাহাড়ের উপর উঠতে হবে। বেশ কিছুটা রাস্তা, প্রায় 450 সিঁড়ি ভেঙে তোমাদের এই পাহাড়ের উপর চড়তে হবে। যদিও এই চড়াই চড়তে তোমাদের বিশেষ কষ্ট হবে না, কারণ এই সিঁড়িগুলো যথেষ্ট ওয়েল মেনটেন। আর কায়লা কেভসের মতো এই রাস্তার আশেপাশে হকারদের ভিড় নেই। পাহাড়ের উপর থেকে লোনাভালা শহরের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে তোমরা পৌঁছে যাবে ভাজা কেভসের কাছে। গাইজ, ভাজা কেভের এন্ট্রান্স ফি হচ্ছে 25 রুপিস করে, আর তোমরা যদি ভিডিও ক্যামেরা ক্যারি করো তাহলে তোমাদেরকে দিতে হবে আরও 25 রুপিস। তো অনেকগুলো সিঁড়ি চড়ে আমাদেরকে উপরে উঠতে হচ্ছে, প্রচণ্ড গরম, জাস্ট ফাটছে। তো তোমরা যদি আসো তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই মনসুনে আসার চেষ্টা করো, নাহলে ভীষণ কষ্ট, ভীষণ। ভাজা কেভস বৌদ্ধদের হীনযান মতের একটা প্রধান সেন্টার ছিল। কায়লা কেভসের মতোই এই কেভসও 3য় খ্রিস্টপূর্ব থেকে 2য় খ্রিস্টাব্দ অবধি অ্যাক্টিভ ছিল। আর এখানে খনন কার্য চালিয়ে পাওয়া গেছে 22টা কমপ্লেক্স, যার মধ্যে আছে চৈত্যগৃহ, বিহার ও বোধি। আর এই চৈত্যগৃহটা অবশ্যই কায়লা কেভসের থেকে একটু ছোট, কিন্তু এর কাঠের কারুকার্য দেখে চোখে ধাঁধা লেগে যাবে। এখানে 12 নম্বর কেভসটাই হচ্ছে চৈত্যগৃহ, আর এর সামনেই বিশাল বড় একটা আর্ক চোখে পড়বে। এছাড়াও চৈত্যগৃহের উপরের দিকে 18 নম্বর কেভটা দেখলে বুঝতে পারবে যে এখানে একটা মনিস্ট্রি ছিল, আর বৌদ্ধরা এখানে বসে পড়াশোনা করত। আর এছাড়াও এক জায়গায় 14টা ছোট ছোট স্তূপ তোমরা দেখতে পাবে। খুব সম্ভবত এটা একটা কবরস্থান ছিল। ভাজা কেভস দেখে রোদে পুরো ভাজা হয়ে গেছি। এবার যাওয়ার পালা। পুরো কেভস ডান, সুন্দর কায়লা কেভসের মতোই, বেশ ভালো লাগলো। লোনাভলা আসলে ভাজা কেভসে অবশ্যই আসতে হবে। চলো যাওয়া যাক। ভাজা কেভসে ওঠার সিঁড়ির কাছে একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে ভাজা ওয়াটারফল। যদিও আমরা যে টাইমে গেছিলাম সেই সময় জল খুবই কম ছিল, বাট বর্ষাকালে গেলে হয়তো এই ওয়াটারফলটা তোমাদের বেশি ভালো লাগবে। তো এবার রাস্তার ধারে একটা ছোট্ট রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চ করে একটু গায়ের জোরটা বাড়িয়ে নিতে হবে, কারণ এরপর আমাদের উঠতে হবে লোহাগড় ফোর্টে ট্রেক করে প্রায় 1 ঘন্টার মতো। তাই জন্য 3 জনে মিলে এবার একটু খেয়ে নিই। খাওয়ার পর শুরু হবে চড়াই, আর উঠবো আমরা লোহাগড় ফোর্টে। চলো। তো আমাদের লোহাগড় ফোর্ট ট্রেক শুরু হয়ে গেল। এবার অনেকটা হেঁটে আমাদের চড়াই পথ পার করে উপরে উঠতে হবে। তো এখানে তোমাদের বলে রাখি যে এই জায়গায় 2টো ফোর্ট আছে, একটা হচ্ছে ভিসাপুর ফোর্ট, একটা লোহাগড় ফোর্ট। দুটোই পাশাপাশি 2টো পাহাড়ের উপরে অবস্থিত, আর দুটোতেই তোমরা উঠতে পারো। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাছে টাইম আজকে বেশি নেই, সেই জন্য আমরা ঠিক করলাম যে একটা স্কিপ করে একটাতেই উঠবো। তাই লোহাগড় ফোর্টটাই বেছে নিলাম, কারণ এটাই বেশি ফেমাস। তো চলো লোহাগড় ফোর্ট ট্রেক শুরু করা যাক।
লোহাগড় দুর্গ নাম শুনেই বুঝতে পারছো কিরকম শক্তপোক্ত এই দুর্গ। শত্রুদের জন্য একদম অভেদ্য ছিল একসময়। প্রায় 3টে নাগাদ আমরা লোহাগড় ট্রেক শুরু করলাম। প্রায় 500 সিঁড়ি পেরিয়ে আমাদের পৌঁছতে হবে এই 4টে দরজার মধ্যে প্রথম দরজায়। কিছুটা ওঠার পর এখান থেকে পাওনা লেকের দৃশ্য দেখে সত্যি মন ভরে গেল। নিচে সিঁড়ি দিয়ে উপরের দিকে তাকিয়ে এর সুবিশাল দেয়াল কি সত্যি দুর্ভেদ্য মনে হচ্ছিল। যাই হোক, প্রায় 45 মিনিট ট্রেক করে আমরা পৌঁছলাম এই দুর্গের প্রথম দরজা গণেশ দরওয়াজায়। অনেকগুলো সিঁড়ি চড়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে লোহাগড় ফোর্টে। কষ্ট হলো, উঠে যখন দেখতে পেলাম ফোর্টটার ভিউ অসাধারণ। আর এখান থেকে একটা সুন্দর তোমরা মাউন্টেন ভিউও পেয়ে যাবে, ভীষণ ভালো লাগছে। আর একটু ক্লাইমেটটাও ঠান্ডা হয়েছে, তাই জন্য জার্নিটা অতটা কষ্ট হয়নি। মাঝখানে আস্তে আস্তে অনেকগুলো দোকান আছে যেখানে তোমরা দুপুরে লাঞ্চও করতে পারো। আর এছাড়া তোমার কিছু লেবুর জল এগুলো খাওয়ারও জায়গা আছে, তো তোমাদের উপরে আসতে কিন্তু অতটা কষ্ট হবে না। চলো আরও এগিয়ে যাওয়া যাক। 1648 সালে এই দুর্গ জয় করেন শিবাজী মহারাজ, কিন্তু 1665 সালে পুরন্দর চুক্তির মাধ্যমে এই দুর্গ মুঘলদের হাতে তুলে দিতে হয়। কিন্তু 1670 সালে মারাঠারা আবার এই দুর্গ দখল করে এবং সোনাদানা সঞ্চিত রাখার জন্য এটা ব্যবহৃত হতো। বলা হয় মারাঠা ছাড়াও বিভিন্ন সময় এই দুর্গ রাষ্ট্রকূট, নিজামশাহী, যাদব, চালুক্য, মুঘল, বাহামনি ও শতবাহন রাজাদের দ্বারাও চালিত হতো। গণেশ দরওয়াজা অবধি পথটা ভালো হলেও এরপর দুর্গের একদম মাথায় পৌঁছতে হলে একে একে পার করতে হবে তোমাদের নারায়ণ দরওয়াজা, হনুমান দরওয়াজা আর সবশেষে মহা দরওয়াজা। আর রাস্তাটা যথেষ্ট খারাপ, বর্ষার সময় আসলে পিছলে পড়ার ভয় থাকে। মহা দরওয়াজা পেরিয়ে দুর্গের মাথায় পৌঁছে দেখতে পাবে ঔরঙ্গজেবের স্মৃতি বিজড়িত একটা সেনোটাফ। আর এখান থেকে চারদিকে দৃশ্য শ্বাসরুদ্ধকর। লোনাভালা আসলে এই লোহাগড় ট্রেকটা অবশ্যই করা উচিত। ইতিহাসের পাতার ছবিগুলো মনে হবে যেন চোখের সামনে ভাসছে। তো লোহাগড় দুর্গ দেখে এবার আমরা বেরিয়ে গেলাম। প্রচণ্ড কষ্ট হয়েছে, অনেকটা উঁচুতে উঠতে হয়েছে, কিন্তু উপর থেকে যা সুন্দর দৃশ্য দেখেছি পুরো মন জুড়িয়ে গেছে, প্রচণ্ড সুন্দর। আজকের আমাদের লাস্ট স্পট হচ্ছে পাবনা লেক। লোহাগড় থেকে আরও কিছুটা এগিয়ে এই লেক আছে বোটিংয়ের সুবিধে। পড়ন্ত বিকেলে লেকে বোটিং করতে করতে সূর্যাস্ত দেখা এক আলাদাই অনুভূতি। সো গাইস, আজকে আমাদের ব্লগ এই পাওনা লেকে বোটিং করতে করতে আমরা শেষ করছি। আমার পিছনে দেখতে পাচ্ছ সূর্যাস্ত যাচ্ছে। এই সূর্যাস্ত একটা মনোরম শোভা উপভোগ করতে করতে আজকে আমাদের ব্লগ এখানেই শেষ করছি। ভালো থেকো, আর কালকে আমাদের যে নতুন ব্লগ বেরোবে সেটা অবশ্যই ফলো করো। চলো বাই। আর বোটিং হয়ে গেলে লেকের পাশেই এই ছোট্ট ক্যাফে থেকে তোমরা অবশ্যই একটু বিকেলের টিফিন করে নিতে পারো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার নতুন একটা অ্যাডভেঞ্চারের সাথে। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করছো না তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও উপভোগ করার জন্য। ওকে গাইজ, বাই ফর নাও। প্যারাগ্লাইডিংটা অনেক দিন ধরে আমার বাকেট লিস্টে পড়েছিল, বাট কোনো না কোনোভাবে হচ্ছিল না। কেমন লাগছে? খুব ভালো লাগছে, একটু একটু ভয়ও লাগছে, নার্ভাস লাগছে, আই এম ভেরি এক্সাইটেড। राजा का नाम है এখন আমরা ময়ূরসঙ্গীর ফটো যাচ্ছি। महाराज के समय में इन्होंने इसे ब्रूज कहते हैं। किला 3 फ्लोर में बनाया गया।